এভাবে ব্যাখ্যা করতে চাই যে জুলাই অর্থ দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। আমাদের বীর যোদ্ধাগণ, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে জুলাইকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই যে জুলাই অর্থ দীর্ঘদিনের ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই। অর্থাৎ আমাদের দেশের মানুষ নানা সময় নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। সেগুলো বিস্ফোরিত ভাবে প্রকাশ পেয়েছে সেই জুলাই আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ সেই জুলাই আমরা জনগণ সবাই একত্রিত হয়ে সব ধরনের বৈষম্য, নিপীড়ন, অত্যাচারের প্রতি আমরা আমাদের জনগণের যে শক্তি, সেই শক্তি প্রদর্শিত করেছি। দেখেন, আমাদের বিভিন্ন কথাবার্তা কিন্তু উঠে এসেছে যে বাংলাদেশের ইতিহাস বঞ্চনার ইতিহাস। সত্যিকার অর্থে এই জাতির বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দ্বারা বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু সবচেয়ে আশা জায়গা দিয়ে বিষয় হচ্ছে এটাই, এই জাতি কিন্তু বারবার ঘুরে দাঁড়িয়ে সেই বঞ্চনার প্রতিবাদ করেছে, বারবার, একবার না। সেই উদাহরণ আমাদের বিভিন্ন সময় সেই উদাহরণ আমরা দেখেছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ছাত্র জনতার অবদান সবচেয়ে বেশি ছিল। আমরা খেয়াল করেছি আমাদের জুলাইয়ে প্রথমে ছাত্র ভাইরা তাদের খুব যৌক্তিক একটি দাবি নিয়ে মাঠে নেমেছিল যে বিভিন্ন সরকারি চাকরিতে যে কোটার যে বৈষম্য, সেই বৈষম্য একটা সহনীয় মাত্রা নিয়ে আসার জন্য খুব যৌক্তিক একটি দাবি জানিয়েছিল। সেই দাবি পূরণ না হতে বিভিন্ন প্রেক্ষাপটে এমন একটি জনবিস্ফোরণে পরিণত হয়েছিল। সেখানে জয় হয়েছে দীর্ঘদিনের যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের অবদানটাও যোগ হয়েছে। সেখানে যোগ হয়ে আমরা সম্মানিত ভাবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছি, এবং পাশাপাশি আজকে যে বৈষম্যহীন বাংলাদেশ করার একটি স্বপ্ন দেখছি সবাই আমরা। এটা সকলেরই এখানে অবদান আছে। আপনারা খেয়াল করেন যে সেই সময়টায় যেই হারে সহিংসতার আশঙ্কা ছিল, সেভাবে কি সহিংসতা হয়েছে কিনা 5ই আগস্টের পরে? হয়নি। আমি তখন নোয়াখালীতে ছিলাম, নোয়াখালী ডিসি অফিসে এনডিসি হিসেবে একজন কর্মরত থেকে। তো সে মোটামুটি সরকারের সম্পদ বা অন্যান্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের দায়িত্ব থাকে। তো সেখানে আমার যতটুকু মনে আছে, ঠিক 5ই আগস্ট সন্ধ্যা 6টায় আমরা মিটিং গেছি রাজনৈতিক লোকদের নিয়ে। আমরা বসেছিলাম যে না, আমাদের নোয়াখালীতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমরা হতে দেবো না। 6 আগস্ট সকাল 11টা আবার মিটিং হয়েছে, সেখানে সকল ছাত্র প্রতিনিধি সেখানে উপস্থিত, এবং তারা মিষ্টি নিয়ে এসেছিল আমি যতটুকু জানি। ঠিক আছে, তারা যে একটা অপশক্তিতে পরাজিত করতে পেরেছে সেই খুশিতে মিষ্টি নিয়ে আমাদের অফিসে এসেছিল। আমরা সেখানে সমন্বয় করেছিলাম যে আমাদের সাধারণ জনগণ বা যে কখনো অন্যায় করেনি, সে কোনোভাবে যেন কোনো নির্যাতনের শিকার না হয়, সেই ব্যাপারে আমরা মিটিং করেছিলাম, এবং আমরা সেখানে সফল হয়েছি। সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু এই সফলতা আছে। অর্থাৎ বিভিন্ন মানুষের যে আশঙ্কা ছিল যে এত লক্ষ মানুষ মারা যাবে, এত ক্ষয়ক্ষতি হবে, সেটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা ঘটতে দেয়নি। একটা সহনীয় মাত্রায় একটা সহমনোয়িতা দেখেছে যে তারা সবাই একতাবদ্ধ ছিল যে নিরপরাধ কোন ব্যক্তিকে আমরা ক্ষয়ক্ষতির শিকার হতে দেব না, ক্ষতিগ্রস্ত হতে দেব না। যার ফলে কিন্তু বাংলাদেশ সহিংস একটা রূপ ধারণ করেনি। এটা আসলে আপনারা সবাই এটার প্রশংসার দাবিদার। তো দীর্ঘ প্রায় 2 বছর কেটে যাচ্ছে। আমাদের এখন দেখতে হবে যে আমাদের যে চেতনা ছিল, যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে। আমরা তখন সবার একটা মোশন ছিল, টার্গেট ছিল যে সবাই একত্রে থেকে দেশের কল্যাণে ব্যাপকভাবে কাজ করেন। এই যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এখানে খেয়াল করবেন যে আজকে আমার সরকারি অফিসের বা অন্যান্য লোকের থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা তখন মাঠে বেশিভাবে সক্রিয় ছিল, তাদের কিন্তু এখানে অংশগ্রহণ বেশি কিনা?
বেশি কিনা? আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে সবাই একত্রিত হয়ে আবার দেশটাকে পুনর্গঠনের জন্য মানে সক্রিয় অংশগ্রহণ করতে, দেশের পুনর্গঠনে। এটাই আমাদের প্রত্যাশা। আর বিশেষ করে আমাদের আপনারা সবাই জানেন এবং বলেছেন যে আমরা খুব একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সবার বক্তৃতায় কিন্তু এই কথা ফুটে উঠেছে। আপনারা দেখেন, আমরা এটা কি প্রকাশ পায় যে সবারই কিন্তু সেই ওনারশিপ আছে, মমত্ববোধ আছে যে আমার বাসখালী, আমার এলাকার মানুষজন খুব কষ্টে আছে, তাদের জন্য আমরা কি করতে পারি। সবাই কিন্তু একটা উদ্বিগ্ন, একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই পরিকল্পনা সাজাচ্ছে যে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আমাদের উঠায় নিয়ে আসতে হবে। আমরা আসলে এটাই চাই, সরকার এটাই চায় যে সরকার কিন্তু অতটুক বাড়ি বাড়ি গিয়ে সেই সেই সুযোগ হয়তো না হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের আগে এগিয়ে আসতে হবে। যাক, আমরা খুবই আশান্বিত যে আপনারা সবাই ওই ব্যাপারটা নিয়ে কনসার্ন আছেন এবং সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে চান এবং কাজ করছেন। এটাই আমাদের সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে থেকে একটা বড় প্রাপ্তি। আমরা আপনাদের প্রতি অনেক অনেক আশান্বিত যে আমরা আপনাদের সহযোগিতায় বাঁশখালীর যে বন্যা কবলিত মানুষ তাদের পাশে দাঁড়াতে পারবো। আপনারা দেখেছেন সরকারের যে ত্রাণ, সেই ত্রাণ আমাদের অফিসাররাও কিন্তু প্রচুর পরিশ্রম করছে। তারা তার নিজের অফিস, তার নিজের ভালো একটা বসার চেয়ার বাদ দিয়ে সেই ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে থাকছে। আমাদের অফিসাররা, ট্যাগ অফিসাররা ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে থাকছে। সে কখন খাচ্ছে, কখন কি করছে, সেটা তার কিন্তু খেয়াল নেই। তারা চেষ্টা চালাচ্ছে। এখন আবার আপনাদের প্রতি যে রিকোয়েস্ট যে তাদেরকে সহযোগিতা করবেন, যে কোনো ধরনের ইনফরমেশনের ক্ষেত্রে তাদেরকে দিবেন। তারা চেষ্টা করবে আপনাদের সকলকে মিলে, সকলের সমন্বয়ে কোন কোন ওয়ার্ডে ত্রাণ সহায়তা বেশি দরকার সেগুলোতে যেন ত্রাণ সহযোগিতা পৌঁছায়, সে ব্যাপারে তারা সহযোগিতা চেষ্টা চালাবে। বিভিন্ন কথা উঠে এসেছে যে দেখেন, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি নেই। আমরা যে প্রথমে যে স্ট্র্যাটেজি নিয়েছি, এটা আমাদের সেই আমরা সার্কিট হাউসে গিয়ে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন, কমিশনার স্যার ছিলেন, ডিসি স্যার ছিলেন, তাদের সমন্বয়ে একটা স্ট্র্যাটেজি গ্রহণ করেছিলাম। কি স্ট্র্যাটেজি ছিল সেটা? সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো চিহ্নিত করবো আমরা আগে। সেই ওয়ার্ডগুলো চিহ্নিত করে সেই ওয়ার্ডগুলিতে ত্রাণটা আগে যাবে, বুঝতে পেরেছেন? তারপরে কম ক্ষতিগ্রস্ত কোটা, সেই পরবর্তীতে ত্রাণগুলো সেই ওয়ার্ডগুলিতে যাবে। এটা একটা স্ট্র্যাটেজি। এর মানে এই নয় যে ওই ওয়ার্ড বেশি পেয়েছে, এই ওয়ার্ড বঞ্চিত হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না। এখন কিছুটা মানুষের কিছু খবর সঞ্চার হয়েছে যে ওইখানে পেলো বেশি, আবার এখানে কম আসলে কেন? আসলে এটা তো একটা স্ট্র্যাটেজি যে ওইখানে ক্ষতিগ্রস্ত বেশি, ওই জন্য ওইখানে বেশি যাবে। যেখানে ক্ষতিগ্রস্ত কম সেখানে একটু কম যাবে, বা পরবর্তীতেও যাবে, কিন্তু আস্তে আস্তে যাবে, ধাপে ধাপে যাবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তো এখানে এই বিষয়টি একটু বোঝা দরকার। আমরা কাজ করব, কাজ করছি, এবং বেসিক্যালি দেখবেন যে সরকারি সহায়তা সেটা কিন্তু ধাপে ধাপে আসছে, এটা মাথায় রাখতে হবে। একবারে যে আমি 150 মেট্রিক টন চাল পেয়েছি, নট দ্যাট। প্রথম পেয়েছি আমরা কত? 15 মেট্রিক টন, একদম শুরুর দিকে। তার 2 দিন পরে আমরা কত পেয়েছি? একদিন পেলাম 20 মেট্রিক টন, তারপরে 30 মেট্রিক টন, 20 মেট্রিক টন। দেখেন, প্রথম পেয়েছি 15, তারপরে 30, তারপরে 20, তারপরে 35, তারপরে 50, আর কালকে পেয়েছি 10। ধাপে 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 আসতেছে। এটা আমাদের ধাপে 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 দিচ্ছে। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এখন সরকারের আমাদের যেই সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অনুযায়ী এটা কিন্তু অতটা সাফিসিয়েন্ট না। আমাদের কি দরকার? সংস্থা আসছে, আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে তাদেরকে পৌঁছে দেওয়ার সহযোগিতা করছি। বা তারা কি করছে, তাদের তো মাঠ কর্মী আছে, সেই মাঠ কর্মীর মাধ্যমে অ্যাসেসমেন্ট করে তারাই কিন্তু পাঠা যাচ্ছে, জাস্ট আমাদের ইনফরমেশন দিচ্ছে। বাইরের সংস্থা আসছে, আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে তাদেরকে পৌঁছে দেওয়ার সহযোগিতা করছি। বা তারা কি করছে, তাদের তো মাঠ কর্মী আছে, সেই মাঠ কর্মীর মাধ্যমে অ্যাসেসমেন্ট করে তারাই কিন্তু পাঠা যাচ্ছে, জাস্ট আমাদের ইনফরমেশন দিচ্ছে।